আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব, কড়া প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের। দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ, মিথ্যা প্রচারণা বন্ধের দাবি, ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। ট্রাইব্যুনালে চূড়ান্ত রায়ের পরই শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম, শফি মাহমুদ সাগর স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে ভারতীয় হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন। পরে তিনি বলেন, ভারত পারস্পরিক আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে ইচ্ছুক। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করে ভারতীয়রা। এই ঘটনার প্রতিবাদ জানাতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে হাজির হয়ে পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেন হাইকমিশনার। বৈঠক শেষে তিনি বলেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে ইচ্ছুক তার দেশ। Multifaceted relationship, and as I've said, you cannot reduce it to one issue or one agenda. We are working across so many issues, and we really want to build a positive, stable, constructive relationship moving forward. There are so many things we are doing. There are so many interdependencies we have, and we want to build on those interdependencies to mutual benefit. প্রণয় ভার্মা জানান, নিরাপত্তাজনিত কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আগরতলা উপ হাইকমিশনের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে একটি বিষয়কে কেন্দ্র করে দুদেশের সম্পর্ক আটকে থাকার কোনো কারণ নেই বলে মন্তব্য করেন তিনি। Positive developments that have taken place in our relationship in the last few months, whether it is trade, it is power transmission, supply of essential commodities, we have maintained a lot of positive momentum in the relationship. We are willing to engage with the interim government of Bangladesh, and we remain interested in working with the government of Bangladesh to fulfill our shared aspirations for peace, security and development. ভারতীয় হাইকমিশনারকে তলবের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা গণমাধ্যমের সাথে কথা বলেননি। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ প্রদর্শন করেছে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করতে ও ভারতীয় গণমাধ্যমে চলমান মিথ্যা প্রচারণা অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়। এদিকে ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। আগরতলার ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে বিএনপির কেন্দ্রীয় ও মহানগর নেতাদের পাশাপাশি সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান করেছে। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তারা তাদের একেবারে সেই পুরনো ডক্ট্রিন অনুযায়ী পরিকল্পিত আগ্রাসনের পথেই তারা হাঁটতে চায়। বিজেপির প্রত্যক্ষ মদদে উস্কানিতে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালায়। রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে জাতীয় নাগরিক কমিটি। বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে অভিযোগ করে বিক্ষোভকারীরা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার উস্কানি দিচ্ছে ভারত। বিভেদ ঘটাতে আসেন বাংলাদেশের মানুষ এই ধরনের ধর্মীয় উস্কানিতে পা দেবে না। ঐক্যবদ্ধভাবে আমার দেশের মানুষের অধিকার এবং বিশ্বের দরবারে আমাদের অধিকার আদায় করে নেন। আপনারা চাইলেন আর ডেপুটি হাই কমিশনে একটা হামলা করলেন। আপনারা চাইলেন হোটেলগুলোতে বাংলাদেশি পর্যটকদের ঢোকা বন্ধ করে দিলেন। এটা কোনো ছেলে খেলা না, এবং এটা কোনো বন্ধু রাষ্ট্রের
কোনো উদাহরণ হইতে পারে না। বাইতুল মোকাররম মসজিদ এলাকায় প্রতিবাদ সমাবেশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বক্তারা বলেন, ভারতের আধিপত্যবাদী আচরণ মেনে নেওয়া হবে না। অন্তর্বর্তীকালীন সরকার বলতে চাই, ওরা যদি আমাদের হাই কমিশনারদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, আমরা প্রত্যাহার করে নিয়ে আসুন। আর ভারতকে স্পষ্ট ভাষায় এই বাংলাদেশ কাছে ক্ষমা চাইতে হবে। ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার ও আগ্রাসনের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সার্বভৌমত্ব আন্দোলন নামের একটি সংগঠন। বলা হয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরিস্থিতি বিবেচনায় ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকা, যেখানে ভারতীয় হাইকমিশনের অবস্থান, সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ ছাড়াও সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। সন্ত্রাসী হামলার ঝুঁকির কথা জানিয়ে বিদেশি নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্ক করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন ভ্রমণ বিষয়ক পরামর্শে এই সতর্কতা জারি করেছে। নির্বিচার সন্ত্রাসী হামলা চালানো হতে পারে এমন আশঙ্কা জানিয়ে হাইকমিশন থেকে বলা হয়, জনাকীর্ণ এলাকা, ধর্মীয় স্থাপনা ও রাজনৈতিক সভা সমাবেশ সহ বিভিন্ন জায়গায় এই হামলা হতে পারে। বাংলাদেশ সরকার পরিকল্পিত এসব হামলা নস্যাতে কাজ করে যাচ্ছে উল্লেখ করে যুক্তরাজ্যের হাইকমিশন বলেছে, স্বল্প সময়ের নোটিশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বৃদ্ধি এবং চলাচলের বিধিনিষেধ আরোপ করা হতে পারে। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় আজ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক শুরু করতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। এর বিরুদ্ধে দাঁড়াতে দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি। ফাহাদ মোহাম্মদের আরও একটি রিপোর্ট। জাতীয় ঐক্যের জন্য প্রধান উপদেষ্টার পদক্ষেপ সম্পর্কে জানাতে মঙ্গলবার এই সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, বুধবার রাজনৈতিক দল এবং পরদিন বৃহস্পতিবার ইসলামী দলগুলোর সাথে বসবেন ডক্টর ইউনূস। আগামীকাল উনি বাংলাদেশের সমস্ত পার্টির সাথে, মেজর পার্টিগুলোর সাথে যারা সবাইকে উনি ইনভাইট করেছেন, একটা ডায়ালগ হবে আর কি, তাদের সাথে কথা হবে। এবং পরের দিন যে উনি রিলিজিয়াস যারা গ্রুপ আছেন, ডায়ালগ হবে আর কি। প্রেস সচিব বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া তথ্য প্রচারণার জন্য ভারতীয় জনগণের মধ্যে ভুল বার্তা যাচ্ছে, আর এজন্যই তারা এভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। এর জন্য ভারতীয় গণমাধ্যমকে দায়ী করে শফিকুল আলম এর বিরুদ্ধে এগিয়ে আসার জন্য দেশীয় ও বিশ্ব গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। বাংলাদেশকে নিয়ে যে মিস ইনফরমেশনের ক্যাম্পেইন হচ্ছে, তারই কিন্তু এটা রেজাল্ট। ওইখানে এক ধরনের মানে পুরো এইটাকে সামনে রেখে যে বাংলাদেশে এটা এক ধরনের ভয়ানক কিছু একটা হচ্ছে, তাকে রিয়াক্ট করতে যে এই লোকগুলো, মানে পুরো এটার জন্য আমি দায় চাপাবো ইন্ডিয়ান মিডিয়াকে। আমাদের জাতীয় ঐক্যটা এখানে খুব জরুরি, কারণ আমাদের দেশকে নিয়ে এক ধরনের মিস ইনফরমেশন ছড়ানো হচ্ছে। আমাদের দেশের ইমেজের একটা প্রশ্ন আছে এখানে। মিস ইনফরমেশন ক্যাম্পেইনের বিরুদ্ধে আমাদেরকে নামতে হবে। প্রেস সচিব আরও বলেন, ভারতের সাথে সুসম্পর্ক অবশ্যই বজায় থাকবে, তবে সেই সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারত সবসময় আওয়ামী লীগের চোখে বাংলাদেশকে দেখেছে মন্তব্য করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ভারতের প্রতি বর্তমান সরকারের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সংগঠনটির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ বলেছেন, 5 আগস্টের আগে সৃষ্ট ঐক্য এখনও রয়েছে এবং আগামীতেও তা বহাল থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকের পর তারা এসব কথা বলেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় মঙ্গলবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে বাইরে অপেক্ষমান সাংবাদিকদের হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগ সরকার যেভাবে সংখ্যালঘুদের নির্যাতন করেছে তা নজিরবিহীন। আওয়ামী লীগই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করবে এমন ধারণা থেকে ভারতকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ত্রাণ কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হচ্ছে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। ভারতকে বলতে চাই,
আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। 5 আগস্টের আগে যে ঐক্য সৃষ্টি হয়েছিল তা এখনো ভাঙেনি এবং আগামীতেও তা দেশবাসী ও রাজনৈতিক দলগুলোর মধ্যে থাকবে, এমন প্রত্যাশা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠকের। গতকালকে রাজু ভাস্কর্যের যে প্রোগ্রামটি, সেখানে দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন এসে উপস্থিত হয়েছে এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দেশের সকল রাজনৈতিক দল, সকল ছাত্র সংগঠন একসাথে কাজ করবে এবং আমরা সরকারকেও বলেছি যে উদ্যোগ নেওয়ার জন্য, এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা স্টেক হোল্ডার হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগ নিচ্ছে। ভারতের সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে অসম ও গোপন চুক্তিগুলো হয়েছে সেগুলো প্রকাশের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার মামলার চূড়ান্ত রায় দিলে তাকে ফিরিয়ে দিতে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যম নিক্কেই এশিয়াকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করেন তিনি। বলেন, ভারত এই আইন মানতে বাধ্য থাকবে। প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনার 15 বছরের শাসনামলে দেশের শাসন কাঠামো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এখন তা পুনর্গঠনের কাজ করছে তার সরকার। নির্বাচন কখন হবে এমন প্রশ্নে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কার প্রক্রিয়ার ফলাফলের উপর নির্ভর করবে নির্বাচন অনুষ্ঠানের সময়। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার ইচ্ছে করেই ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্সা আদায় করতে চায়নি অভিযোগ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ক্ষমতায় এলে এই সমস্যার সমাধান করবে তার দল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন। তারেক রহমান বলেন, দুর্নীতি দমনে বিএনপি দুদককে ক্ষমতায়ন করেছিল, অপরদিকে আওয়ামী লীগ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে বিশেষ নিয়ম করে দুর্নীতিকে উৎসাহিত করেছে। বেকারত্ব কমাতে এবং যুগের সাথে মানানসই দক্ষ মানবসম্পদ তৈরিতে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। বলেন, জনগণের অর্থনৈতিক অধিকার নিশ্চিতে সবার জন্য ফ্যামিলি কার্ড প্রদানের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করা হবে। আমাদের নদী এবং খালগুলো বন্ধ হয়ে গেছে। অল্প বৃষ্টি হলে ভারত ফট করে বর্ষাকালে তাদের নিজেদেরকে বাঁচানোর জন্য তারা তাদের ড্যামগুলো ওপেন করে দিয়ে আমাদেরকে ফ্লাডেড করে দেয় পুরা। আবার তাদের যখন প্রয়োজন পানিতে আটকে রেখে তারা নিয়ে যায়, আমাদেরকে পানি দেয় না। ভারত পানি আমাদের বিভিন্ন নদীর পানিগুলার উপরে ড্যাম তৈরি করে তারা নিয়ে যাচ্ছে, বহু দেন দরবার করে। এরা তো আনেই নেই, আগে যারা স্বৈরাচার এরা তো ইচ্ছা করেই আনে নাই। আমাদেরকে এখন এটার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে হোক, ইউএনএ হোক, জাতিসংঘ হোক, আমাদেরকে সামনে ইনশাল্লাহ সুযোগ পেলে ফাইট করতে হবে যাতে আমরা আমাদের পানির হিস্সা আনতে পারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। মঙ্গলবার রাতে গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, হাইকমিশনার বেগম জিয়ার চিকিৎসার খবর নেয়ার পাশাপাশি সুস্বাস্থ্য কামনা করেন। এছাড়া বর্তমানে পাকিস্তানের সাথে বিএনপির যে সম্পর্ক তা নতুন করে ঝালাই করা নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের হাইকমিশনার ভবিষ্যতে বাংলাদেশের সাথে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বলে জানান ডাক্তার জাহিদ। গত 15 বছর কেমন ছিল সেটাও তারা বলেছে এবং তারা ভবিষ্যতে খুবই আশাবাদী যে বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও ধীরে ধীরে আরও ব্যাপকতা লাভ করবে। এই ব্যাপারে তারা তাদের আশাবাদ ব্যক্ত করেছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের ইন্ধনেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা হচ্ছে। এরই প্রতিফলন ভারতের বাংলাদেশ সহকারী হাই কমিশনে হামলা। মঙ্গলবার বিকেলে সাভার উপজেলার ফাকুরতা ইউনিয়ন বটতলা মাঠে স্থানীয় যুবদলের কর্মী সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শুরু হয়েছে।
মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চে এই শুনানি শুরু হয়। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে করা আপিলটি পুনরুজ্জীবিত করার আবেদন গত 22শে অক্টোবর মঞ্জুর করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শুনানিতে জামায়াতের আইনজীবী বলেন, জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে রিট করা হয়েছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্যে। যারা এই রিট পিটিশন করেছিলেন তখন তারা জনস্বার্থে রিট পিটিশন করেছেন, কিন্তু মূলত এটি জনস্বার্থে রিট পিটিশন হয়নি, এটি হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যকে সামনে রেখে। এবং তারা যে রিট পিটিশন করেছেন তাদের আসলে এই রিট পিটিশন করার ক্ষেত্রে তারা নিজেরাই রিট পিটিশন যে করেছেন তাদের এই ধরনের কোনো লোকাল স্ট্যান্ডার্ড ছিল না। তারা জনস্বার্থে বলেছেন, কিন্তু মূলত জনস্বার্থে নয়, করেছেন ব্যক্তি স্বার্থে এবং রাজনৈতিক স্বার্থে। বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সকল টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট শুনবে হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি সোমবার রিটটি দায়ের করেন। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধের আর্জি জানানো হয়। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারীর আইনজীবী এখলাস উদ্দিন ভুইয়া। তিনি বিষয়টি জরুরি বলে আদালতের সামনে উল্লেখ করেন। চলতি সপ্তাহে রিটটির শুনানি শুরু হতে পারে বলেও জানান তিনি। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আর্থিক খাত সংস্কারে চলতি অর্থ বছরেই ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ দাতা সংস্থার কাছ থেকে $6 বিলিয়ন পাবার প্রত্যাশা করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় সচিবালয়ে IMF মিশনের 13 সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণের চতুর্থ কিস্তিতে $1.15 বিলিয়ন এ মাসে মিলবে বলেও জানান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে 7 কিস্তিতে দেয়া এই ঋণের প্রতি কিস্তি ছাড়ের আগে পর্যালোচনা করছে IMF। বাকি অর্থ আগামী ফেব্রুয়ারি বা মার্চে ছাড়া হতে পারে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকারের আর্থিক খাত সংস্কার কার্যক্রমের সুফল দীর্ঘমেয়াদে পাওয়া যাবে বলেও প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন অর্থ উপদেষ্টা। অনেক কিছু রিফর্ম করতে হয়েছে ব্যাংকিং সেক্টরে, রেভিনিউ সেক্টরে, তবে এইগুলির জন্য ফান্ড লাগবে, তো বাইরের ফান্ড, এবং আমাদের ট্রেড ডেফিসিট যদি হয়, কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স অবশ্যই ঠিক আছে, সেগুলোর জন্য ফান্ড লাগবে। এগুলো আমরা চাইবো, ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি চেয়েছি। আমরা এক্সপেক্ট করছি সর্বসকলে জানার ওয়াশিংটন ডিসিতে কথা বলে আসি, আবার $6 বিলিয়ন আমরা এক্সট্রা এক্সপেক্ট করছি নেক্সট জুনের মধ্যে। আমরা এক্সপেক্ট করছি ওরা যেটা আসছে মেইনলি এখনকার হলো রেভিনিউ সেক্টরটা দেখার জন্য, প্লাস ফিসক্যাল ডেফিসিট, আমাদের বাজেটের কি টার্গেট হবে, গ্রোথ আর ইনফ্লেশন, এইগুলোর জন্য। সুনামগঞ্জের দিরাইয়ে প্রত্যন্ত পল্লীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 7 জন গুলিবিদ্ধ সহ 20 জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় কুলঞ্জ ইউনিয়নের রাইল গ্রামে এই সংঘর্ষ হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, গ্রামের আনু মিয়া চৌধুরী ও নানু মিয়ার সাথে একই গ্রামের জসিমউদ্দিন ও সুমন চৌধুরীর লোকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সংঘর্ষ হয়। একে অপরের বিরুদ্ধেও রয়েছে মামলাও। সকালে আনু চৌধুরীর করা একটি মামলায় তদন্তে যায় পুলিশ। তারা গ্রাম থেকে ফেরার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে 6 জন গুলিবিদ্ধ সহ অন্তত 20 জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট MGAG ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও জড়িতদের গ্রেফতারে গ্রামে অভিযান চালাচ্ছে পুলিশ। রাঙামাটির সাজেকে 2 আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজ সাজেক ভ্রমণে বিধিনিষেধ দিয়েছে জেলা প্রশাসন। রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান জানান, নিরাপত্তার কথা বিবেচনা করে সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে। যারা আটকা পড়েছেন তাদের নিরাপদে আজ ফিরিয়ে আনা হবে। এদিকে সাজেক রিসোর্ট মালিক সমিতি জানায়, সাজেক ও মাচালংয়ের শিবপাড়া এলাকায় কদিন ধরে গোলাগুলি হচ্ছে, যা পর্যটন কেন্দ্র থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। সন্তুল আরমার JSS ও প্রসিত খিসার
ইউপিডিএফ এর মধ্যে গোলাগুলির কারণে বিকেলে প্রায় 10টি পর্যটকবাহী গাড়ি সাজেকে আটকা পড়ে। দুবাইয়ের কনসুলার সেবার আউটসোর্সিং আরও উন্নত করা ও ফি কমানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, বাংলাদেশ প্রবাসী অধিকার ঐক্য পরিষদের 3য় প্রতিষ্ঠাবার্ষিক ও নতুন কমিটি ঘোষণা উপলক্ষে আলোচনায় সভায় বক্তারা এসব কথা বলেন। জসিম মজুমদারের সভাপতিত্বে এবং জুনায়েদ আলম আলফু ও জাহিদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কালাম মাহমুদ। নাসির উদ্দিন মিলনকে সভাপতি, মোতাব্বির হোসাইন রাজুকে সাধারণ সম্পাদক ও নাজিম উদ্দিন পাটোয়ারিকে সাংগঠনিক সম্পাদক করে 71 জন বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। আলোচনা সভায় অংশ নিয়ে নেতারা বলেন, বিমান ভাড়া কমানো, রাষ্ট্রীয় খরচে প্রবাসীর লাশ দেশে নেয়ার ব্যবস্থার জন্য কার্যকরী উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে প্রবাসীদের সম্পদের নিরাপত্তা দেয়া ও হয়রানি বন্ধের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জনগণকে সাথে নিয়ে দেশি বিদেশি সব চক্রান্ত মোকাবেলা করা হবে বলে মন্তব্য করেন কুয়েত বিএনপি নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির অন্য নেতাদের বিরুদ্ধে মিথ্যা সাজানো রায় বাতিল করায় কুয়েত বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং সৈয়দ আরিফুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র নেতা আখতারুজ্জামান শামস, মনির আহমেদ, ইকবাল হোসেন, জসিম উদ্দিন, শাহজাহান সবুজ, নাসির উদ্দিন হাওলাদার, আনিসুল হক সহ অন্য নেতাকর্মীরা। জেদ্দায় শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে সৌদি আরব বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরাম। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, ফোরামের সহসভাপতি শেখ জাকির হোসেনের বাবা শেখ জাফর আহমেদের মৃত্যুতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলের সভাপতিত্ব করেন সৌদি বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের সভাপতি আব্দুর রহমান। ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব ও সাইফুল ইসলাম মঞ্জুর যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন। সংগঠনের প্রধান উপদেষ্টা AKM শাহজাহান সিরাজি, সংগঠনের পৃষ্ঠপোষক ইয়াসির মিয়া, অন্যতম উপদেষ্টা কেয়াফত উল্লাহ চৌধুরী, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি ওমর ফারুক চৌধুরী সহ বিশিষ্টজনেরা। আগরতলায় বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে তলব, করা প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ, বিক্ষোভ, মিথ্যা প্রচারণা বন্ধের দাবি, ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার। জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কাল। ট্রাইব্যুনালের চূড়ান্ত রায়ের পরই শেখ হাসিনাকে দেশে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।